আজকের ভিডিওতে আমরা ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সে যে ইভ্যালুয়েশন মেথডসগুলো আছে সেগুলো সম্পর্কে পড়বো, যেগুলো আমাদের হেল্প করে ডিসাইড করতে যে কোন প্রজেক্ট বা অল্টারনেটিভটা ইকোনমিক্যালি বেস্ট হয়। আজকে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে চুজিং দ্য বেস্ট অল্টারনেটিভ। ইঞ্জিনিয়ারিংয়ে প্রায় সবসময় চয়েস প্রবলেম থাকে। ধরো কোম্পানির কাছে 3টে প্রজেক্ট প্রপোজাল আছে কিন্তু বাজেট একটার, তাহলে প্রশ্নটা হবে কোনটা নিলে সবচেয়ে বেশি বেনিফিট হবে। এখানেই আসে ইভ্যালুয়েশন মেথডস। এগুলো আমাদের সাহায্য করে লজিক্যাল ডিসিশন নিতে, ইমোশন বাদ দিয়ে নাম্বারস দিয়ে জাজ করতে। ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স মানেই বেস্ট অল্টারনেটিভ ডিসাইড করা। সব অল্টারনেটিভ টেকনিক্যালি পসিবল হতে পারে, কিন্তু ইকোনমিক্যালি সব কিন্তু ইকুয়ালি গুড হয় না। ফর এক্সাম্পল, ধরো দুটো প্রজেক্ট আছে, প্রজেক্ট এ আর প্রজেক্ট বি। প্রজেক্ট এ এর হচ্ছে কস্ট কম কিন্তু রিটার্নও কম, আবার প্রজেক্ট বি এর কস্ট বেশি তাই রিটার্নও বেশি। এখানে যদি আমি শুধু রিটার্ন দেখে যদি আমি ডিসিশন নিই তাহলে কিন্তু ডিসিশনটা ভুল নেওয়া হবে। আবার যদি শুধু কস্ট দেখে আমি ডিসিশন নিই তাহলেও কিন্তু সেটা ভুল দেখা হবে। তাই দরকার প্রপার কম্প্যারিজন মেথড। আর কমন বেসিস অফ কম্পারিজন মানে কি, না কম্পারিজন করতে গেলে সব প্রজেক্টকে সেম স্কেলে আনতে হয়। কমন বেসিস মানে সেম ইন্টারেস্ট রেট, সেম টাইম পিরিয়ড, সেম মানি ভ্যালু, না হলে কম্পারিজন কিন্তু ভুল হবে। এক্সামে এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে অল্টারনেটিভস মাস্ট বি কম্পেয়ার্ড অন আ কমন ইকোনমিক বেসিস। এবার চলে আসি আমরা ইভ্যালুয়েশন মেথডস ওভারভিউতে। এই ইউনিটে আমরা 4টে মেজর ইভ্যালুয়েশন মেথড শিখব: ফিউচার ওর্থ, বেনিফিট কস্ট রেশিও, সেন্সিটিভিটি অ্যানালিসিস আর ব্রেক ইভেন অ্যানালিসিস। এই প্রতিটা মেথডদের আলাদা আলাদা পারপাস, আলাদা আলাদা ইউজ কেস আর আলাদা আলাদা এক্সাম ইম্পর্টেন্স। ফার্স্টে আমরা দেখব ফিউচার ওর্থ মেথড। ফিউচার ওর্থ মেথড বলে আজকের টাকা ফিউচারে কত হবে। এখানে সব ক্যাশ ফ্লোকে কম্পাউন্ড করে অ্যানালিসিস পিরিয়ডে শেষ বছরে নিয়ে যাওয়া হয়। এই মেথড ইউজফুল যখন ফিউচার গোল জানা দরকার, প্রজেক্ট এন ভ্যালু কম্পেয়ার করতে হয়। ফিউচার ওর্থের ফর্মুলা কি, না ফিউচার ওর্থ ইকুয়ালস টু পিডাব্লিউ ইন্টু 1+i⁴n। এটা আসলে কম্পাউন্ড ইন্টারেস্ট ফর্মুলা। মানে পিডাব্লিউ হলো আজকের টাকা, ইন্টারেস্ট রেট দিয়ে গ্রো করে, মানে ইন্টারেস্ট রেট যেটা তোমরা জানো, যেটা পার্সেন্টেজ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আর এন বছর পরে এফডাব্লিউ পাওয়া যায়। এন মানে হচ্ছে কত টাইম পরে আমি সেই টাকাটার ভ্যালু দেখছি। এই মানি গ্রোথটাই কিন্তু, এটাই কিন্তু মানি গ্রোথ মেজার করে। এবার একটা ছোট নিউমেরিক্যাল দেখে নিই ফিউচার ওর্থের। এখানে কোয়েশ্চেনে গিভেন দেওয়া আছে পিডাব্লিউ 50,000 টাকা, প্রেজেন্ট ওর্থ যেটা, ইন্টারেস্ট রেট 10% আর টাইম পিরিয়ড হচ্ছে 3 বছর। এখানে প্রশ্ন হচ্ছে 3 বছর পরে এই 50,000 টাকার ভ্যালু কত হবে। ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে 66,550। এর মানে 50,000 টাকা আজ ইনভেস্ট করলে 3 বছর পরে গিয়ে এটা হবে 66,550 টাকা। তাহলে আমার ইনক্রিজ হচ্ছে 16,550 টাকা। এই এক্সট্রা অ্যামাউন্টটাই হচ্ছে ইন্টারেস্ট বেনিফিট। আর এই ফিউচার ওর্থ মেথডটা আমরা কখন প্রেফার করব, না ফিউচার ওর্থ মেথড প্রেফার করা হয় যখন ফিউচার রিকোয়ারমেন্ট জানা আছে, টার্মিনাল ভ্যালু ইম্পর্টেন্ট, রিটায়ারমেন্ট ফান্ড, রিজার্ভ প্ল্যানিং এইগুলোও জানা থাকবে। এক্সামে অনেক সময় 1 নম্বরের কোয়েশ্চেন আসে যে হুইচ মেথড ইজ সুইটেবল ওয়েন ফিউচার ভ্যালু কম্পারিজন ইজ রিকোয়ার্ড, তখন হবে ফিউচার ওর্থ মেথড। নেক্সট আমরা চলে আসি বেনিফিট কস্ট রেশিওতে। বিসিআর হলো একটা এফিসিয়েন্সি মেজারমেন্ট টুল। এটা বলে 1 টাকা খরচ করলে কত টাকা বেনিফিট পাচ্ছি। এটা যেহেতু আমরা রেশিওতে রিপ্রেজেন্ট করি তাই এটা এক্সপ্লেন করা খুব ইজি, আর পাবলিক প্রজেক্টে কিন্তু খুব পপুলার। বিসিআর এর ফর্মুলা কি, না বিসিআর ইকুয়ালস টু পিডাব্লিউ অফ বেনিফিটস ডিভাইডেড বাই পিডাব্লিউ অফ কস্ট। ডিসিশন রুল, মানে ডিসিশন আমরা কি করে নেব, না বিসিআর যদি 1-এর থেকে বেশি আসে তাহলে আমাদের প্রজেক্টটার বেনিফিট পাবো, তাই প্রজেক্টটা অ্যাকসেপ্টও করবো। বিসিআর যদি এক্স্যাক্ট 1 আসে তাহলে সেখানে কোনো প্রফিট হবে না আর কোনো লসও হবে না। বিসিআর যদি 1-এর কম আসে তাহলে অবভিয়াসলি আমরা লস খাবো, আর তাই প্রজেক্টটা আমাদের রিজেক্ট করতে হবে। সিম্পল লজিক, তাই গভর্নমেন্ট প্রজেক্টে কিন্তু এটা ওয়াইডলি ইউজ হয়। এবার একটা ছোটো নিউমেরিক্যাল দেখি। এখানে কোয়েশ্চেনে গিভেন দিয়ে দিয়েছে বেনিফিটস, মানে পিডাব্লিউ অফ বেনিফিটস 2 লাখ টাকা, কস্ট মানে প্রেজেন্ট ওয়ার্থ অফ কস্ট 1.5 লাখ টাকা। তাহলে ক্যালকুলেশন খুব ইজি, বিসিআর যেটা বললাম পিডাব্লিউ অফ বেনিফিটস ডিভাইডেড বাই পিডাব্লিউ অফ কস্ট, মানে 2 লাখ বাই 1.5 লাখ হয়ে যাচ্ছে আমাদের 1.33। এবার যেহেতু বিসিআর 1.33 আসছে তার মানে 1-এর বেশি হচ্ছে, তাই প্রজেক্টটা আমরা অ্যাকসেপ্ট করব। এবার চলে আসি সেন্সিটিভিটি অ্যানালিসিসে। রিয়েল লাইফে সব ভ্যালু কিন্তু ফিক্স থাকে না,
কস্ট বাড়তে পারে, ইন্টারেস্ট রেট চেঞ্জ হতে পারে, ডিমান্ড কমতে পারে। আর তাই সেন্সিটিভিটি অ্যানালিসিস দেখে এই চেঞ্জগুলো প্রজেক্টকে কতটা এফেক্ট করছে। এই মেথড হেল্প করে ক্রিটিক্যাল ভ্যারিয়েবলস আইডেন্টিফাই করতে, রিস্ক লেভেল বুঝতে আর ওয়ার্স্ট কেস সিনারিও প্ল্যান করতে। এটা বেসিক্যালি একটা রিস্ক ম্যানেজমেন্ট টুল হিসেবেও তোমরা জানতে পারো। সেন্সিটিভিটি অ্যানালিসিসের একটা ছোট এক্সাম্পল দেখি। এখানে দেখো নিচের যে লাইনটা সেটা কিন্তু হচ্ছে ইন্টারেস্ট রেটের লাইন, আর উপরের যে লাইনটা যেটা কার্ভ হিসেবে নেমে আসছে সেটা হচ্ছে এনপিভির লাইন। এবার নিচের যে ইন্টারেস্ট রেটের লাইন ওটার ফার্স্ট বুলেটটা তোমরা ধরে নাও 10%। 10% আমরা কি দেখছি, এনপিভি একদম টপে আছে, মানে এনপিভি একদম হাইলি পজিটিভ আছে। বাট আমি যেই এনপিভি আমি বাড়াচ্ছি তখন সঙ্গে সঙ্গে দেখো এনপিভি কিন্তু এনপিভি বলছি আমি, সরি, ইন্টারেস্ট রেট যখন আমি দেখছো বাড়াচ্ছি তখন এনপিভি কিন্তু শার্পলি ড্রপ করছে। তার মানে প্রজেক্টটা ইন্টারেস্ট রেট কিন্তু সেন্সিটিভ, মানে একটু এদিক ওদিক হলেই কিন্তু ড্রপ করে যেতে পারে এনপিভি। এবার আমরা চলে আসি ব্রেক ইভেন অ্যানালিসিসে। ব্রেক ইভেন পয়েন্ট মানে হচ্ছে যেখানে কোম্পানি না লাভ করছে না ক্ষতি করছে, এটা বিজনেস সার্ভাইভাল পয়েন্ট। ব্রেক ইভেন অ্যানালিসিস বলে দেয় মিনিমাম প্রোডাকশন কত হওয়া দরকার, লস জোন কোথায়, প্রফিট জোন কোথায় শুরু। স্টার্ট আপ ডিসিশনে কিন্তু এই মেথডটা খুব ইউজফুল। এবার একটা এক্সাম্পল দেখলে তোমরা বুঝতে পারবে যে জিনিসটা কিভাবে দেখা হয়। এখানে ফিক্সড কস্ট বলে দিয়েছে 40,000 টাকা, সেলিং প্রাইস বলে দিয়েছে 20 টাকা পার ইউনিট, আর ভ্যারিয়েবল কস্ট বলেছে 10 টাকা পার ইউনিট। এবার ক্যালকুলেশন করার সময় আমরা ফার্স্টে কী বার করবো না, কন্ট্রিবিউশন পার ইউনিট, যেটা আমরা বের করি সেলিং প্রাইস মাইনাস ভ্যারিয়েবল কস্ট থেকে। তাহলে এখানে সেলিং প্রাইস মাইনাস ভ্যারিয়েবল কস্ট আসছে 20 টাকা মাইনাস 10 টাকা ইকুয়ালস টু 10 টাকা। তাহলে এখানে ব্রেক ইভেন কোয়ান্টিটি আমরা কী করে বার করবো না, ব্রেক ইভেন কোয়ান্টিটি বার করবো ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পয়েন্ট দিয়ে। তাহলে 40,000 ডিভাইডেড বাই 10 ইকুয়ালস হচ্ছে 4,000 ইউনিট। আমরা যদি ডিটেল এক্সপ্লেনেশন দেখি যে 4,000 ইউনিটের নিচে গেলে কিন্তু আমাদের প্রজেক্ট লস হবে, 4,000 ইউনিট হলে না লস হবে না প্রফিট হবে, আর 4,000 ইউনিটের উপরে গেলে অবভিয়াসলি প্রফিট হবে। আর কোম্পানির মিনিমাম সার্ভাইভাল টার্গেট হচ্ছে 4,000 ইউনিট, কারণ 4,000 ইউনিটের নিচে গেলে কিন্তু কোম্পানি লস খেয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা দেখলাম এফডব্লিউ মেথড, বিসিআর মেথড, সেন্সিটিভিটি অ্যানালিসিস, ব্রেক ইভেন অ্যানালিসিস। নেক্সট ভিডিওতে আর কিছু কিছু টপিক বাকি আছে ইউনিট 2 এর, সেগুলো আমরা দেখব। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।